গুড আফটারনুন সকলকে। বাংলা সাহিত্য চর্চায় যারা যারা আছো বা আছেন এবং যারা এমএ স্টুডেন্ট তাদের জন্য আজকে এই ভিডিও। শব্দার্থ পরিবর্তনের কারণ। আজকে একটু বাংলা ব্যাকরণ সম্পর্কে আলোচনা করছি। শব্দার্থ পরিবর্তনের কারণ। আমরা তো শব্দার্থ বিভিন্ন ভাষাতাত্ত্বিকগণ বা ভাষাতাত্ত্বিকরা বলেছেন, বিভিন্ন কারণ দেখিয়ে গেছেন। শব্দার্থ শব্দের অর্থ পরিবর্তনের বিভিন্ন কারণ দেখিয়ে গেছেন। আজকে সেই শব্দার্থ পরিবর্তনের যে কারণগুলো নিয়ে তাদের মধ্যে কিন্তু মতৈক্য মতের মধ্যে বিভেদ দেখা গেছে। তো সেইগুলো আমরা আজকে দেখব কোন কোন ভাগে ভাগ করা যায়। প্রথমত একটা হলো ঐতিহাসিক কারণ, দ্বিতীয়ত ভৌগোলিক কারণ, তৃতীয়ত মনস্তাত্ত্বিক কারণ, চতুর্থত উপকরণগত কারণ, পঞ্চমত আলংকারিক কারণ আর ষষ্ঠত হচ্ছে সাদৃশ্যগত কারণ। প্রথম কারণ যেটা হয় ঐতিহাসিক কারণ, যেটা হলো স্থান কাল পাত্রের তথা জীবনধারার পরিবর্তনে শব্দের অর্থান্তর ঘটে। যেটা আমি বলে থাকি, যেটা সমাজ ভাষা বিজ্ঞান পড়ানোর সময় আমি বলেছিলাম, সমাজ ভাষা বিজ্ঞান যখন আলোচনা করেছিলাম তখন আমি বলেছিলাম যে স্থান কাল পাত্রের ওপর নির্ভর করে আমাদের জীবনধারার পরিবর্তনের ওপর নির্ভর করে কিন্তু আমাদের শব্দের অর্থান্তর ঘটে থাকে। শব্দার্থ পরিবর্তনের ইতিহাস বিশ্লেষণ করলে তাই আমরা বিভিন্ন জাতির সামাজিক ইতিহাসেরও একটা পরিচয় পাই এবং এটি অবলম্বন করেই গড়ে উঠেছে ভাষা আধারিত প্রত্ন ইতিহাস। আদিমকালে পুরুষেরা বিবাহযোগ্য কন্যা হরণ করে অশ্বপৃষ্ঠে বহন করে নিয়ে যেত। এই সূত্রেই বিবাহ কথাটি প্রচলিত। আজ সমাজে এই প্রথা বিবর্জিত। এমনকি আক্ষরিক কেন, অর্থনৈতিকভাবেও কিন্তু আধুনিক মেয়েদের আর বহন করতে হয় না। তাই বিবাহ মানে আজ পরিণয় সূত্র। বিবাহ, পাণিগ্রহণ, পরিণয় শব্দগুলির নিহিত বলপ্রয়োগের ভাবটি আজ আর তাই নেই। আর্য শব্দটির অর্থ ছিল গমনধর্মী বা গমনশীল গোষ্ঠী। কারণ ভারতবর্ষে আসার আগে তাদের জীবন কৃষি নির্ভর ছিল না, ছিল শিকার নির্ভর। ফলে তারা বনে বনান্তরে ঘুরে বেড়াতো। কিন্তু পরে তাদের জীবনধারা কৃষি নির্ভর হলেও তাদের নামটি আর্যই থেকে যায়। কিন্তু তখন গতিশীল গোষ্ঠীর বদলে অর্থ পরিবর্তিত হয়ে দাঁড়ায় ইন্দো ইউরোপীয় জনগোষ্ঠী। এমন করেই অধ্যাপক বাচক উপাধ্যায় শব্দজাত ওঝার সঙ্গে এখন আর অধ্যাপনার কোনো যোগ নেই। ওঝা তাই রোজা হয়ে এখন ঝাড়ফুঁক করে। প্রথা সম্বন্ধীয় বাতাবরণের ফলেও অর্থ পরিবর্তিত হয়ে থাকে। যেমন যজ্ঞকর্তার সামনে থাকা অগ্নিকে বলা হতো পুরোহিত, যিনি যজ্ঞ করছেন তাকে বলা হতো পুরোহিত। কিন্তু এখন অগ্নিকে নয়, যজ্ঞকর্তার হয়ে যিনি কাজ করেন সেই ব্রাহ্মণকে পুরোহিত বলা হয়ে থাকে। পুরোহিতের হয়ে যিনি কাজ করছেন তাকে বলা হয়ে থাকে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণকে পুরোহিত বলা হয়ে থাকে। যার ইষ্ট সাধনে পুরোহিত যজ্ঞ করতেন তাকেই বলা হতো যজমান। এখন অবশ্য পরিষেবার উপভোক্তা হয়ে উঠেছেন যজমান। তাই ধোপা নাপিতরা যাদের বাড়িতে কাজ করেন তারা হন তাদের যজমান। এক ভাষাভাষী সম্প্রদায়ের বিচ্ছিন্নতার ফলেও শব্দার্থের পরিবর্তন ঘটে। যেমন যে রং হিন্দি ও বাংলায় নীল তাই কিন্তু গুজরাটিতে সবুজ রং হয়। আবার একই মূল শব্দ থেকে ইরানি ভাষায় মুর্গ অর্থাৎ পাখি এবং সংস্কৃত মৃগ অর্থে পশু শব্দ উদ্ভূত হয়েছে, অথচ অর্থগত পরিবর্তন এক্ষেত্রে সুদূর। আবার রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ইত্যাদি সম্বন্ধে হীন মনোভাবের কারণে বহু প্রাচীন শব্দ অপকৃষ্ট অর্থে আজ ব্যবহৃত, যেমন বুর্জোয়া, জোতদার, পুঁজিবাদী এবং অসুর। দ্বিতীয় কারণে চলে যাই, ভৌগোলিক কারণ। একই শব্দ ভিন্ন ভৌগোলিক পরিবেশে ভিন্ন অর্থ বহন করে থাকে। একই শব্দ ভিন্ন ভৌগোলিক পরিবেশে ভিন্ন অর্থ, আমরা যে পরিবেশে বসবাস করি সেই পরিবেশ বা অন্য পরিবেশে যখন আমরা যাই সেখানে সেই একই শব্দ ব্যবহার করছি, কিন্তু ভৌগোলিক পরিবেশের জন্য ভিন্ন অর্থ সেটার প্রকাশ পায়। তাই অভিমান মূল শব্দটি বাংলার কোমল প্রাকৃতিক পরিবেশে হয়, স্নেহ মিশ্রিত অনুযোগ, আর পশ্চিম ভারতের কঠিন প্রকৃতির কারণে হয়ে থাকে
অহংকার। ভৌগোলিক পরিবেশের কারণে কিন্তু শব্দের অর্থের পরিবর্তন ঘটছে। দেখা গেল এছাড়াও বাংলার ভৌগোলিক পরিবেশের কারণেই এখানে আমিষ খাবার বেশি চলে, যা পশ্চিম ভারতের জলবায়ুতে কিছুটা কিন্তু কষ্টকর। তাই শাক শব্দের এখানে অর্থ হলো ভোজ্য পত্র, কিন্তু পশ্চিম ভারতের শাক মানে যে কোনো রান্না করা নিরামিষ তরকারি। মনে পড়ে শাকাহারী শব্দটির কথা। ফার্সি দরিয়ার অর্থ হলো নদী, আমাদের বাংলার পরিমণ্ডলে দরিয়া হয়ে দাঁড়িয়েছে সমুদ্র। লঙ্কাকাণ্ড বা কুরুক্ষেত্র শব্দগুলি আর মহাকাব্যের ভৌগোলিক আবহকে চিহ্নিত করে না শুধু, বরং তা এখন আমাদের রোজকার ঘরোয়া জীবনের সামগ্রী হয়ে উঠেছে। 3 নম্বর কারণ হলো মনস্তাত্ত্বিক কারণ। শব্দার্থের পরিবর্তনে মনস্তত্ত্বের ভূমিকা অতি তাৎপর্যপূর্ণ। অনেক সময় পরিবেশগত ও আলংকারিক কারণের মধ্যেও মনস্তাত্ত্বিক অর্থান্তরের সন্ধান মেলে। অনেকের ধারণা অশুভ বিষয় বা বিপজ্জনক বস্তুর নাম করতে নেই। এই সংস্কারের বশেই শব্দের নতুন নাম হয়, যাকে সুভাষণ বলা হয়ে থাকে। এতে শব্দার্থের পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন মৃত্যু অর্থে স্বর্গলাভ করা, সাপ অর্থে লতা, বসন্ত রোগকে মায়ের দয়া বলা হয়ে থাকে। গৃহস্থের অমঙ্গল আশঙ্কায় চাল বাড়ন্ত বা শাঁখা শীতলানো বা যাও না বলে এসো বলার রীতি প্রচলিত আছে। অন্ধবিশ্বাসও শব্দার্থের পরিবর্তনের অন্যতম কারণ। তাই গুরুজনের নামকে বদলে অন্য নামে ডাকা হয়। হীন কাজকে শোভনতা দিতে অনেক সময় মহৎ ভাবনার শব্দকে হীন অর্থে ব্যবহার করা হয়। যেমন রন্ধনকারী পুরুষকে ঠাকুর বলা হয় বা মহারাজ বলা হয়। বাড়ির দাসীকে কন্যার মর্যাদায় বলা হয় ঝি। এখন ঝি শব্দের অর্থকৌলিন্য নষ্ট হয়ে যাওয়ায় দাসীরা ঝি সম্বোধনে অসন্তুষ্ট হয়। তাই তাদের আজ বলা হয় কাজের মেয়ে বা বয়স্কা হলে মাসি। শব্দ প্রয়োগে অসতর্কতা বা অজ্ঞতাও শব্দার্থ পরিবর্তনের একটি অন্যতম কারণ। যেমন পাষণ্ড শব্দটির অর্থ ছিল বৌদ্ধ সন্ন্যাসী সম্প্রদায়ভুক্ত। আজ নিষ্ঠুর অর্থে শব্দটি প্রচলিত হচ্ছে। পাষণ্ড তাকেই বলা হয় যে মানুষ নিষ্ঠুর। অবদান অর্থ মহৎ কীর্তি, এখন দান অর্থেই সাধারণভাবে ব্যবহৃত হয়। ষণ্ড অমর্ক ছিলেন প্রহ্লাদের গুরু, কিন্তু কৃষ্ণদ্বেষী, তাই থেকেই হয়তো ষণ্ডা মার্কা শব্দটি ভিন্ন অর্থে প্রচলিত হয়েছে। এই রকমভাবে বিভিন্ন শব্দ কিন্তু আমাদের মনস্তাত্ত্বিক কারণ ভেদে ভিন্ন হয়ে থাকে, মনস্তাত্ত্বিক কারণের জন্য বা কারণে ভিন্ন হয়ে থাকে। পরের কারণ হলো উপকরণগত কারণ। যে উপকরণে কোনো বস্তু তৈরি হয় সেই বস্তুর নাম বা ধর্ম অনুসারে নামকরণ করা হয়ে থাকে বস্তুটির, কিন্তু পরে উপকরণটি পরিবর্তিত হলেও পুরনো নামটি থেকে যায়। সেক্ষেত্রে ওই নামের অর্থ পরিবর্তিত হয়ে যায়। যেমন আগে কালি বলতে কালো রঙের লেখার তরল পদার্থকে বোঝানো হতো। আজ হরেক রঙের কালি পাওয়া গেলেও নামটি কিন্তু কালিই থেকে যায়। কালি অর্থে আমরা আগে বুঝতাম কালো রঙের কালি, কিন্তু এখন লাল, নীল, হলুদ, সবুজ সব রঙকে আমরা কিন্তু কালি বলে থাকি। কাচের তৈরি জলপাত্রকে ইংরাজি গ্লাসের অনুসরণে বাংলায় গ্লাস বলা হয়, অথচ পরে যে কোনো ধাতব জলপাত্রকেই গ্লাস নামে চিহ্নিত করা হয়ে থাকে। এই গেল উপকরণগত কারণ। উপকরণ দিয়ে যে জিনিসটা তৈরি হচ্ছে সেই কারণের ওপর নির্ভর করে আমাদের কিন্তু শব্দের অর্থের পরিবর্তন বা শব্দার্থের পরিবর্তন ঘটছে। চলে যাচ্ছি পরের কারণে, আলংকারিক কারণ। এই ক্ষেত্রে অলংকার আরোপের পরে শব্দার্থের পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন রূপমা, রূপক ইত্যাদি অলংকার আমরা ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে দারুবৎ কঠিন অর্থে দারুণ, অথচ আজ শব্দটির অর্থের মধ্যে কাঠের কাঠিন্য লেশমাত্র নেই। গবাক্ষ শব্দটির মূল অর্থ গরুর চোখ এবং তেমন আকৃতির বাতায়ন, কিন্তু আমরা বাস্তব অভিজ্ঞতায় অমন অদ্ভুত আকৃতির বাতায়ন দেখি না। প্রবীণ শব্দের অর্থ আজ বয়স্ক, কিন্তু আগে ছিল বীণা বাদনে দক্ষ। এই গেল আলংকারিক অর্থ। আমরা যখন
কখনো যখন অলংকার বা উপমা ব্যবহার করে থাকি, সেগুলো আমাদের কিন্তু অলংকার হয়ে থাকে বা এবং সেই শব্দগুলোর আলংকারিক অর্থ তাৎপর্য বহন করে যে কোনো কবিতা, উপন্যাস, ছোট গল্প সব ক্ষেত্রে, এবং সেখানে শব্দার্থের পরিবর্তন কিন্তু ঘটতে দেখা যায়। আচ্ছা, তারপরে দেখা যায় সাদৃশ্যগত কারণ। সাদৃশ্যগত কারণে দেখি ধ্বনি পরিবর্তনের মতোই শব্দার্থের পরিবর্তনেরও সাদৃশ্যের বিরাট ভূমিকা আছে। দেহের মধ্যে মাথাই শ্রেষ্ঠ এবং সর্বোচ্চ অবস্থিত, তাই তার সাদৃশ্যের শ্রেষ্ঠত্ব বোঝাতে মাথা শব্দের বহুল প্রয়োগ লক্ষণীয়। যেমন গায়ের মাথা, গাছের মাথা, দইয়ের মাথা, কথার মাথামুন্ডু ইত্যাদি। বড় বোঝাতে এভাবেই রাম, রাজ শব্দগুলি ব্যবহার করা হয়ে থাকে। যেমন রামধনু, রামপাঠা, রামবোকা, রাজপথ, রাজধানী এইগুলো। সাদৃশ্যের প্রভাবে শব্দার্থের পরিবর্তন ঘটে দুদিক থেকে, ধ্বনির সাদৃশ্যে আর বস্তুর সাদৃশ্যে হয়ে থাকে। যেমন রোদসী শব্দের সঙ্গে ক্রন্দসী শব্দের আংশিক ধ্বনিগত সাদৃশ্যের কারণে ক্রন্দসী শব্দের অর্থ পরিবর্তিত হয়ে যায় রবীন্দ্র কলমে। সেক্ষেত্রে বৈদিক ক্রন্দসীর অর্থ কিন্তু গর্জনকারী প্রতিদ্বন্দ্বী সৈন্যদয় এবং রোদসীর অর্থ স্বর্গ ও পৃথিবী। রবীন্দ্রনাথ রোদসীর সাদৃশ্যে ক্রন্দসীকে অন্তরিক্ষ অর্থে ব্যবহার করেছেন। আবার বস্তুগত সাদৃশ্যে গায়ের চামড়ায় ছোট কালো দাগকে কিন্তু তিল বলা হয়ে থাকে, কারণ তিল কালো ছোট এক শস্য দানা। এইভাবেই উপরিউক্ত 6টি কারণে বাংলা শব্দের অর্থ পরিবর্তিত হয়ে থাকে। এই গেল সাদৃশ্যগত কারণ। এবং তিল বুঝলে ওই যে কালো তিল ব্যবহার করা হয়ে থাকে, যেটা আমাদের শস্য দানা হিসেবে আমরা ব্যবহার করি, সেই তিলই কিন্তু আমাদের গায়ে থাকে, সেটাই হলো সাদৃশ্যগত ওই তিল। এছাড়াও আমরা কিন্তু রোদসীর সাথে ক্রন্দসীকে পেলাম। সেই রকমভাবেই এইভাবে সাদৃশ্যগত কারণেও কিন্তু শব্দের অর্থের পরিবর্তন ঘটে। এই গেল আজকের আলোচনা। আশা করছি আলোচনা প্রত্যেকের ভালো লেগেছে। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে বন্ধুদের সাথে লাইক করে শেয়ার করে দিয়ে এবং কমেন্টে জানিও কেমন লাগছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।